বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো, সব দলকে নিয়ে সরকার গঠন করতে চাই বললেন তারেক রহমান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশকে পুনর্গঠন করতে হলে বিএনপি একা পারবে না, সবাইকে সঙ্গে নিয়ে জন্য কাজ করতে হবে। তাই আমরা জাতীয় সরকারের কথা বলেছি। আন্দোলনরত সব দল একসাথে ছিলাম, একসঙ্গে আছি, একসাথে থাকবো। আমরা আন্দোলন করেছি। আমরা চাই সব দলকে নিয়ে এমন একটি সরকার গঠন করতে, যাতে মানুষ তাদের মতামত রাখতে এবং সবাই মিলে কাজ করতে পারে। এরপর জানাবো, আসাদের বাসভবনে ঢুকে ব্যাপক ভাঙচুর, লুটপাট, এ যেন বাংলাদেশের প্রতিচ্ছবি। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ বিদ্রোহীদের আক্রমণে রাজধানী দামেস্ক থেকে পালিয়ে গেছে। তার পালিয়ে যাওয়ার খবর ছড়িয়ে পড়লে উত্তেজিত জনতা আসাদের ব্যক্তিগত বাসভবনে প্রবেশ করে ব্যাপক হামলা ভাঙচুর চালায় এবং সমস্ত মালামাল লুটপাট করে নিয়ে যায়। এ যেন বঙ্গভবন থেকে শেখ হাসিনার সমস্ত কিছু লুটপাট করে নেয়ারই একটি প্রতিচ্ছবি। রোববার আল জাজিরার এক প্রতিবেদনে সব তথ্য জানানো হয়েছে। গত সপ্তাহ থেকেই আসাদ সরকারের পতনের পদধ্বনি শুরু হয়েছিল। এদিকে হাসিনার পর আসাদ ক্ষমতা ছেড়ে পালিয়েছেন যেসব দেশের শাসক। বিশ্বের ইতিহাসে অনেক সরকার প্রধান নিজের দেশ ছেড়ে পালিয়ে গেছে। এর মধ্যে সর্বোচ্চ চূড়ায় রয়েছে বাংলাদেশের স্বৈরাচারী শাসক শেখ হাসিনা। এরপর দেশ ছাড়তে তিনি বাধ্য হন। সিরিয়ার দীর্ঘদিনের শাসক বাশার আল আসাদ এবার সেই তালিকায় যুক্ত হলেন। এবারে জানাবো, ৬২ থেকে ৩ লক্ষ টাকা নিয়ে উধাও মহিলা লীগ নেত্রী। বরের বয়স ৫৮ বছর, প্রথম স্ত্রী ছিলেন অসুস্থ, তাই অনেকটা বাধ্য হয়েই দ্বিতীয় বিয়ের ইচ্ছে করেন সে। সেই অনুযায়ী পূরণ হয়েছিল ইচ্ছা। ৩,০৩,০০০ টাকা দেনমোহরের মাধ্যমে যুব মহিলা লীগের এক নেত্রীকে বিয়ে করেছিলেন তিনি। সরল বিশ্বাসে সে টাকা পরিশোধ করা হয়, কিন্তু বিধিবাম দেনমোহরের সমস্ত টাকা বাড়িতে রেখে আসার কথা বলে বাসর থেকে পালিয়েছেন যুব মহিলা লীগের সেই নেত্রী। এমনই এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে রাজশাহী শহরে। এ ব্যাপারে গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো, সঙ্গেই থাকুন। এবারে জানাবো, বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলকে প্রধান উপদেষ্টার অভিনন্দন। ভারতের বিপক্ষে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছে প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় বিষয়টি জানানো হয়। এবং সর্বশেষ জানাবো, কার হাতে যাবে সিরিয়ার ক্ষমতা। বিদ্রোহীদের অভিযানের মুখে ব্যক্তিগত বিমানে রাজধানী দামেস্ক ছেড়েছে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ। রোববার সকালে জানা যায় এমন খবর। এর আগে বিদ্রোহীরা দামেস্কে ঢুকে পড়ার কথা জানায়। তাদের অগ্রগতি থামাতে ব্যর্থ হয়ে আত্মসমর্পণ করে অসহায় সিরিয়ার সেনাবাহিনী। উপায় না দেখে পালিয়ে যান বাশার আল আসাদও। এতে রাতারাতি বদলে যায় সিরিয়ার চিত্র। বিদ্রোহীদের দখল এখন রাজধানী সহ সিরিয়ার বিভিন্ন অঞ্চল। বাশার আল আসাদের পতনের পর সিরিয়াকে মুক্ত ঘোষণা করেছে বিদ্রোহীরা। হায়াত তাহারির আল শামের নেতৃত্বে বিদ্রোহীদের গ্রুপগুলো মাত্র ৩টি শহর দখল করে নেয়ার পরই পালিয়ে যায় বাশার আল আসাদ। প্রিয় দর্শক, এখন কার হাতে যাবে আসলে সিরিয়ার ক্ষমতা, এ ব্যাপারে এখনো কিছুই বলা যাচ্ছে না। কারণ পশ্চিমাপন্থী কোনো সরকার হয়তো ক্ষমতা আসতে পারে, কিংবা গণতান্ত্রিকভাবে ওই দেশের জনগণ যাকে নির্বাচিত করবেন সেই হয়তো ক্ষমতা আসতে পারে। এ ব্যাপারে স্পষ্ট করে বলা যাচ্ছে না আসলে সিরিয়ার ক্ষমতার মসনদ কার হাতে যাবে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন বন্ধুরা, আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। সব দলকে নিয়ে সরকার গঠন করতে চায় তারেক রহমান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশকে পুনর্গঠন করতে হলে বিএনপি একা পারবে না, সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে হবে। তাই আমরা জাতীয় সরকারের কথা বলেছি। আন্দোলনরত যেগুলো দল ছিল একসঙ্গে আমরা আন্দোলন করেছি। আমরা সবাই মিলে কাজ করতে চাই। আমরা চাই সব দলকে নিয়ে একটি এমন সরকার গঠন করতে, যাতে মানুষ তাদের মতামত রাখতে এবং সবাই মিলে কাজ করতে পারে। রোববার ৮ই ডিসেম্বর বিকেলে রংপুর রাষ্ট্র সংস্কার বিএনপির ৩১ দফা সংক্রান্ত এক কর্মশালায় ভার্চুয়ালি অংশগ্রহণ করে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা
জনসম্পৃক্তি বিষয়ক কর্মশালা আয়োজন করে বিএনপির প্রশিক্ষণ বিষয়ক কমিটি। কর্মশালায় সভাপতিত্ব করেন বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু। বিকেল 5টা 6 মিনিটে বক্তব্য শুরু করেন তারেক রহমান। এর আগে নেতাকর্মীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তিনি। তারেক রহমান বলেন, বিএনপির একক আন্দোলন সফল হয়নি। অনেক রাজনৈতিক দল, সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ একসঙ্গে নেমেছিল মাঠে বলে আমরা আন্দোলনে সফল হয়েছি। লাখো কোটি মানুষের মিলিত প্রচেষ্টায় স্বৈরাচারকে পালিয়ে যেতে বাধ্য করা হয়েছে। ঠিক সেভাবে বিএনপি একা দেশকে গড়তে পারবে না। দেশকে পুনর্গঠন করতে হলে জাতিকে আজ ঐক্যবদ্ধ হতে হবে। দলমত নির্বিশেষে সবাই মিলে ঐক্যবদ্ধ করতে হবে। জুলাই আগস্ট মাসে সবাই যেভাবে রাজপথে নেমে এসেছিল সেভাবে দেশ পুনর্গঠন করতে হবে। ঐক্যবদ্ধের বিষয়ে সবচেয়ে বেশি ভূমিকা পালন করতে হবে বিএনপিকে। এ সময় তিনি আর বলেন, পলাতক স্বৈরাচার শেখ হাসিনা ক্ষমতায় টিকে থাকার জন্য সব জায়গায় বিভেদ তৈরি করে সমাজে ব্যালেন্স নষ্ট করেছিল। আমরা চাই দেশকে পুনর্গঠন করতে। অনেক মানুষ আছেন যারা রাজনীতিতে জড়িত নন বা জড়াতে ইচ্ছুক না, কিন্তু দেশের জন্য কাজ করতে, মতামত রাখতে এবং দেশ পুনর্গঠনে তারা ভূমিকা রাখতে চান। তাদের আমরা উচ্চ কক্ষে স্থান দিতে পারি, যাতে বাংলাদেশের মতামত জানতে পারি, যেন তারা ভূমিকা রাখতে পারে। এ সময় তিনি আরো বলেন, আওয়ামী লীগ সংখ্যালঘুদের উপর অত্যাচার চালিয়ে বিএনপি ক্ষমতায় গেলে সব ধর্মের মানুষের নিরাপত্তার ব্যবস্থা করবে। আসাদের বাসভবনে ঢুকে ব্যাপক ভাঙচুর, লুটপাট এজন্য বাংলাদেশেরই প্রতিচ্ছবি। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ ও বিদ্রোহীদের আক্রমণে রাজধানী দামেস্ক থেকে পালিয়ে গেছে। তার পালিয়ে যাওয়ার খবর ছড়িয়ে পড়লে উত্তেজিত জনতা আসাদের ব্যক্তিগত বাসভবনে প্রবেশ করে এবং ব্যাপক ভাঙচুর চালায় এবং মালামাল লুটপাট করে নিয়ে যায়। রোববার 8 ডিসেম্বর আল জাজিরার এক প্রতিবেদনে সব তথ্য জানানো হয়েছে। গত সপ্তাহ থেকেই আসাদ সরকারের পতনের পদধ্বনি শুরু হয়েছিল। বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল শামস এর কাছে একের পর এক অঞ্চল হারাতে থাকে আসাদ বাহিনী। শেষ পর্যন্ত বিদ্রোহীদের আক্রমণে সামনে দাঁড়াতে না পেরে পিছু হটে আসাদ বাহিনী, যার পরিণতি আসাদ সরকারের ক্ষমতা হারানো। দীর্ঘ 5 দশকের বেশি সময় ধরে সিরিয়ার শাসক পরিচালনা করে আসছিলেন আসাদের পরিবার। 2011 সালে দেশটিকে গৃহযুদ্ধ শুরু হলে সে অর্থে আর শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব হয়নি। রাশিয়া এবং ইরানের সহযোগিতায় আসাদ সরকার ক্ষমতার ঠিক থাকলেও দেশটির বিভিন্ন বিদ্রোহী গোষ্ঠীর সঙ্গে লড়াই করতে হয়েছে, কিন্তু শেষ পর্যন্ত বিদ্রোহীদের কাছেই পরাজয় বরণ করলেন আসাদ। সিরিয়াতে যেন বাংলাদেশের প্রতিচ্ছবি ফুটে উঠেছে। গত 5 আগস্ট ফ্যাসিবাদে আওয়ামী লীগ সরকারের পতনের পর লাখ লাখ মানুষ রাস্তায় নেমে বিজয় উল্লাস উদযাপন করেছিল। গণভবনে প্রবেশ করে ব্যাপক ভাঙচুর এবং লুটপাট চালায় তারা। হাসিনার পর আসাদ ক্ষমতা ছেড়ে পালিয়েছেন যেসব দেশের শাসক। বিশ্বের ইতিহাসে অনেক দেশের সরকার প্রধান নিজেদের শাসনকালে বিভিন্ন কারণে দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন। সিরিয়ার দীর্ঘদিনের শাসক বাশার আল আসাদ এবার সেই তালিকায় যুক্ত হয়েছে। দীর্ঘ 24 বছর ক্ষমতায় থাকার পর রোববার 8 ডিসেম্বর সিরিয়ার বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল শামসের চূড়ান্ত হামলার পর আসাদ তার দেশ ছেড়ে পালিয়ে যায়। এ ধরনের পালানোর ঘটনা নতুন নয়। আসাদ সরকারের কিছুদিন আগে বাংলাদেশ থেকে ক্ষমতা ছেড়ে পালিয়েছে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে 2019 থেকে 2022 সাল পর্যন্ত শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে ক্ষমতায় ছিলেন, কিন্তু দেশটির অর্থনৈতিক সংকট ও জনগণের ব্যাপক আন্দোলনের কারণে 2022 সালের জুলাইয়ে তাকে মালদ্বীপ হয়ে সিঙ্গাপুরে পালাতে হয়। এরপর রয়েছে আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ ঘানি। আফগানিস্তানে 2014 সাল থেকে 2021 সাল পর্যন্ত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন আশরাফ ঘানি। 2021 সালে আগস্টে তালেবানরা কাবুল দখল করে নেয়ার পর তিনি দেশ ছেড়ে পালিয়ে যান। এরপর রয়েছে পাকিস্তানের জেনারেল পারভেজ মোশাররফ। পাকিস্তানের প্রেসিডেন্ট পারভেজ মোশাররফ 2001 থেকে 2008 সাল পর্যন্ত ক্ষমতায় ছিলেন। রাজনৈতিক অস্থিরতা এবং অভিশংসনের আতঙ্কে 2008 সালে তিনি পদত্যাগ করেন এবং স্বেচ্ছা নির্বাসনে লন্ডনে পালিয়ে যান। এরপর রয়েছে ইরানের শাহ বংশের মোহাম্মদ রেজা শাহ পাহলভী। ইরানের শাহ বংশের শেষ শাসক মোহাম্মদ রেজা শাহ পাহলভী 1979 সালে ক্ষমতা ছেড়ে মিশরে পালিয়ে যায়। এরপর রয়েছে সুদানের প্রধানমন্ত্রী সাদিক আল মাহাদি। সুদান 1989 সাল পর্যন্ত প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন সাদিক আল মাহাদি। দেশটিতে রাজনৈতিক সংকটের কারণে তিনি পালিয়ে যান। এরপর রয়েছে হাইতির প্রেসিডেন্ট জিন বার্টন
অ্যারিস্টাইড। হাইতির প্রেসিডেন্ট জিন বার্টন অ্যারিস্টাইড 1991 সালে সামরিক অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছেড়ে পালিয়ে যান। এরপরে রয়েছে বাংলাদেশের শেখ হাসিনা। অবশেষে 5 আগস্ট 2024 সালে বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ থেকে ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে পালিয়ে ভারতে আশ্রয় নেন। বাসর ঘর থেকে 3 লাখ টাকা নিয়ে উধাও মহিলা লীগ নেত্রী। বরের বয়স 58 বছর। প্রথম স্ত্রী ছিলেন অসুস্থ, তাই অনেকটা বাধ্য হয়ে দ্বিতীয় বিয়ে করেন আওয়ামী লীগের এক নেত্রীকে। কাবিন লিখেন 3,03,000 টাকা। এই টাকা নগদ নেই। বিয়ের দিন বাসর ঘরের থেকে পালিয়ে গেছে এই আওয়ামী লীগের নেত্রী। সরল বিশ্বাসে সে টাকা পরিশোধ করেছিলেন বর, কিন্তু বিধিবাম দেনমোহরের টাকা বাড়িতে রেখে আসার কথা বলে বাসর ঘর থেকে পালিয়ে গেছে যুব মহিলা লীগের সেই নেত্রী। চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে রাজশাহী শহরে। শুধু টাকা নিয়ে উধাও হয়ে থামেননি তিনি, বিয়ের 4 দিন পর তিনি তার স্বামীকে তালাকের নোটিশও পাঠিয়েছেন। এই ঘটনায় ভুক্তভোগী ব্যক্তি 29 নভেম্বর নগরের চন্ডিমা থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। ভুক্তভোগীর নাম মোহাম্মদ মুস্তাফিজুর রহমান। তিনি নগরের পদ্মা আবাসিকের বাসিন্দা, পৈতৃক বাড়ি নওগাঁ। ভুক্তভোগী মুস্তাফিজুর রহমান জানান, তিনি যাকে বিয়ে করেছেন তিনি ওই মহিলা নগরীর 26 নম্বর ওয়ার্ড যুব মহিলা লীগের নেত্রী এবং রাজশাহী সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা বিভাগের মশক শাখার মাঠকর্মী হিসেবে চাকরি করেন। রাজশাহী মহানগর যুব মহিলা লীগের প্রতিটি কর্মসূচিতেই সামনের সারিতে দেখা যেত তামান্নাকে।